আসন্ন 23তম রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি প্রার্থী এখনো চূড়ান্ত করা হয়নি বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। তিনি বলেন, এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন দলের চেয়ারম্যান, আর তা জানা যাবে বৃহস্পতিবার। সংসদ ভবনে রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে আয়োজিত প্রস্তুতিমূলক সভা শেষে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এ সময় বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, গণতন্ত্রের স্বার্থে রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিচ্ছে 11 দল। এদিকে রাষ্ট্রপতি নির্বাচনের দিনক্ষণ ও প্রক্রিয়া নির্ধারণ করেছে নির্বাচন কমিশন। ইসি সচিব আক্তার আহমেদ জানান, সংসদ অধিবেশন নয়, বিশেষ বৈঠক ডেকে জাতীয় সংসদ ভবনে 20 আগস্ট ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এসএমআই রিপোর্ট। রাষ্ট্রপতি নির্বাচনের দিনক্ষণ ও প্রক্রিয়া নির্ধারণ করেছে নির্বাচন কমিশন। এ বিষয়ে কমিশনে কথা বলেন ইসি সচিব আক্তার আহমেদ। 20 আগস্ট আপনার ভোটটা হবে দুপুর 2টা থেকে বিকাল 5টা পর্যন্ত। এটা হচ্ছে অধিবেশন কক্ষে ভোটটা গ্রহণ করা হবে। অধিবেশন কক্ষে মাননীয় সংসদ সদস্যরা তারা অবস্থানে তাদের আসনে বসবেন। আমরা যারা সহায়ক কর্মকর্তা থাকবো, আমি সহ আমরা তাদের কাছে তাদের ব্যালট পেপারটা পৌঁছে দেব। এর আগে ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় সরকারি দল, বিরোধী দল এবং নির্বাচন কমিশনের প্রতিনিধিরা অংশ নেন। সভা শেষে জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি জানান, রাষ্ট্রপতি নির্বাচনের বিএনপি দলীয় প্রার্থীর নাম জানা যাবে বৃহস্পতিবার। আমরা এখনো সিদ্ধান্ত ফাইনাল করিনি। মাননীয় প্রধানমন্ত্রী তিনি ঘোষণা করবেন। আমাদের দলের থেকে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে, তিনি সিদ্ধান্ত গ্রহণ করবেন। বিরোধী দল থেকে আমরা জেনেছি জনকে প্রার্থী, আমরা বিরোধী দল থেকে প্রার্থী দিবেন। সে কারণে নির্বাচন সুষ্ঠু যাতে সম্পন্ন হয় তার জন্য আজকে আমরা বসেছি। বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, জুলাই সনদ বাস্তবায়ন হলে রাষ্ট্রপতি আরও গ্রহণযোগ্য হতেন। প্রায় 35 বছরের মতো রাষ্ট্রপতি নির্বাচন হয়নি। আমাদের কাছে মনে হয়েছে যে গণতন্ত্রের জন্য একটা অংশগ্রহণমূলক নির্বাচন প্রয়োজন, এবং আমরা দেশকে আমাদের সেই রাজনৈতিক অবস্থানটাও জানান দিতে চাই। এদিকে আগামী 27 আগস্ট বসবে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন। অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমেদ এক আদেশে এই অধিবেশন আহ্বান করেন। এস এম আরিফ, মাই টিভি, ঢাকা। ক্রিকেটার সাকিব আল হাসান একজন নষ্ট ও পচে যাওয়া মানুষ আখ্যা দিয়ে তিনি এবং তার নেত্রী শেখ হাসিনা দেশে ফিরলে পূর্ণ নিরাপত্তা, সাংবিধানিক অধিকার ও আইনি সহায়তা পাবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডক্টর জাহেদুর রহমান। সচিবালয়ের সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে কথা জানান তিনি। উপদেষ্টা জানান, ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক নতুনভাবে সাজাতে হবে। ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের প্রধানের ঢাকা সফর নিয়ে গুঞ্জনের কিছু নেই বলে জানান ডক্টর জাহেদুর রহমান। রাকিব হাসানের রিপোর্ট। সচিবালয় পিআইডি সম্মেলন কক্ষে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের কাজের অগ্রগতি তুলে ধরেন প্রধানমন্ত্রী তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহেদুর রহমান। খাদ্যবান্ধব কর্মসূচি চলছে। এ সময় শেখ হাসিনা এবং সাকিব আল হাসানের দেশে ফেরা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, সবার ক্ষেত্রেই আইন ও সংবিধানের অধিকার নিশ্চিত করা হবে। ভালো খেলোয়াড় হতে পারেন, উনি একজন নষ্ট পচে যাওয়া মানুষ, যে মানুষ হাসিনার সাথে অ্যালাইন্ড হয় এবং এখনো অ্যালাইন্ড থাকেন। আমরা হাসিনার মতো একটা মাফিয়া রেজিম এই দেশে আর দেখতে চাই না, এটা না ভবিষ্যতেও হতে দেব না। কোনো ফ্যাসিস্ট মাফিয়া রেজিম না, এটা একটা গণতান্ত্রিক রাষ্ট্র। এখানে সবচেয়ে বিভৎস অপরাধীটাও তার নাগরিক অধিকার যা যা পাওয়া, সাংবিধানিক অধিকার যা যা পাওয়া, সেটা সাকিব আল হাসান হোক, সেটা হাসিনা হোক, তারা পাবেন, এটা ফর শিওর। ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের প্রধানের ঢাকা সফরকে স্বাভাবিক উল্লেখ করে ভারতের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়েও কথা বলেন তথ্য উপদেষ্টা। আমাদের তো প্রতিবেশী পাল্টানো আসলে যাবে না, বন্ধু পাল্টানো যায়, এটা পররাষ্ট্রনীতিতে বলা হয়, বন্ধু পাল্টানো যায় কিন্তু প্রতিবেশী পাল্টানো যায় না। সো আমাদের তো আসলে এনগেজ করতে হবে, আমাদের নতুন করে আমাদের সম্পর্ক রিয়ালাইন, আমি বারবার রিয়ালাইনমেন্টের কথা বলছি। জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস ও আত্মত্যাগ সম্পর্কে শিক্ষার্থীদের জানাতে সপ্তাহে একদিন স্কুল শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শনের ব্যবস্থা করা হবে বলেও জানান ডাক্তার জাহেদুর রহমান। এই জাদুঘরের একটা দিন আমরা স্কুলের জন্য নির্ধারণ করার সিদ্ধান্ত নীতিগতভাবে নিয়েছি। স্কুলের শিশুদেরকে আমরা একটু উপরের ক্লাসের যারা আছেন তাদেরকে আমরা সরকারি উদ্যোগে এই জাদুঘরে নিয়ে এসে এই জাদুঘর দেখানোর ব্যবস্থা করব। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা।
প্রধানমন্ত্রী, রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, মুক্তিযুদ্ধের পাল্লার চেয়ে ২৪-এর পাল্লা ভারী দেখানো চক্রান্ত উদ্দেশ্যমূলক। জামায়াত ইসলামী দানবীয় শক্তির সঙ্গে আঁতাত করছে বলেও মন্তব্য করেন তিনি। সকালে বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযুদ্ধের প্রজন্মের বিক্ষোভ মিছিলে তিনি এসব কথা বলেন। ৭১-এর পথ ধরেই ৯০, ৭১-এর পথ ধরেই জুলাই, কারণ সেই চেতনা আছে যে দেশের মানুষ লুঙ্গি পরে হাতে রাইফেল নিতে পারে, এদেশের মানুষ স্ট্যান্ড গান নিয়ে নদীর সাঁতরে শত্রুর শিবিরে হানা দিতে পারে। সেটাই হচ্ছে আমাদের ইতিহাস, সেটাই আমাদের ঐতিহ্য, সেটাই আমাদের গর্বের সম্পদ, সেটারই উত্তরাধিকার হচ্ছে আজকের প্রজন্ম। বন্ধুরা আমার, তাই জুলাই তৈরি করেছে। তাই আজকে খুব কৌশলে, খুবই চক্রান্তমূলক ভাবে, যেভাবে কোনটা বড় কোনটা ছোট এইটা করার চেষ্টা করছেন, এতে কোনো লাভ হবে না। বন্ধুরা আমার, এই জাতি স্বাধীন যেমন হয়েছে তেমনি তার স্বাধীনতা রক্ষা করতেও জানে। জুলাই গণ অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে চাঞ্চল্যকর তথ্য তুলে ধরেছে প্রসিকিউশন। তাদের দাবি, শেখ হাসিনা কাউকে বিশ্বাস করতেন না, এমনকি তার সঙ্গে যাদের নিয়মিত যোগাযোগ ছিল তাদের ফোন কলও নজরদারিও রেকর্ড করা হতো। ট্রাইব্যুনাল উপস্থাপন করা হয়েছে ১৪টি কথোপকথন। আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। জুলাই গণঅভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ শীর্ষ ৭ নেতার বিরুদ্ধে তৃতীয় দিনের মতো যুক্তিতর্ক শেষ করেছে প্রসিকিউশন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এ যুক্তি উপস্থাপনকালে প্রসিকিউটর গাজী এম.এইচ. তামিম বলেন, আন্দোলন দমনে সরকারের বিভিন্ন পর্যায়ে বৈঠক, নির্দেশনা ও যোগাযোগের প্রমাণ মিলেছে ফোন আলাপে। ওরা আগুন দিচ্ছে, ওদের বাড়ি ঘর আছে না, এখন আর বসে থাকার সময় নেই। আমাদেরও বাড়ি ঘরে আগুন দিচ্ছে, ওদের বাড়ি ঘরে আগুন। শুধু ইন্টারনেট বন্ধ নয়, আন্দোলনকারীদের দমনে সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ন্ত্রণ, হাসপাতাল থেকে আহতদের গ্রেপ্তার এবং প্রাণঘাতী অস্ত্র উদ্ধারের নির্দেশনার কথা উঠে এসেছে এসব কথোপকথনে। বেশ কিছু ওখানে দাঁড় করাইছে, পরে আমাদের লোকজন প্রেশার দিয়ে ওই যে পুলিশ এদের হটাইয়া ওদিকে বের করে। প্রসিকিউশনের দাবি, ২০২৪ সালের ১৬ জুলাই ইন্টারনেট সেবা সীমিত করার নির্দেশ দেন ওবায়দুল কাদের। পরে শেখ হাসিনার অনুমোদন নিয়ে তা কার্যকর করেন তৎকালীন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ওই দিন সন্ধ্যা থেকে দেশের ৫৯টি বিশ্ববিদ্যালয়ে 3G ও 4G সেবা বন্ধের নির্দেশনা দেওয়া হয় বলে দাবি প্রসিকিউশনের। আরও একটি বক্তব্য আমরা আজকে উপস্থাপন করেছি, শেখ হাসিনা, ওবায়দুল কাদের এবং হাসান মাহমুদ সাহেবের একটা ট্রিপল কনভারসেশন, যেটা শেখ হাসিনার সঙ্গে হাসান মাহমুদ সাহেবের ফোনে হচ্ছেন, মাঝখানে কথা বলছেন ওবায়দুল কাদের সাহেব। সেখানে শেখ হাসিনা বলছেন যে ওরা আমাদের বাড়িঘরে আগুন দিচ্ছে, এখন থেকে ওদের বাড়িঘরেও তোমরা আগুন দিবে। এসব প্রমাণের ভিত্তিতে আসামিদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ প্রমাণিত হবে বলে প্রত্যাশা প্রসিকিউশনের। একটা দেশের প্রধানমন্ত্রী তার অধীনস্থ রাজনৈতিক কর্মীদেরকে যদি এই ধরনের নির্দেশনা দেন, তাহলে কি হয় সেটা আমরা দেখতে পেয়েছি এই টোটাল জুলাই আন্দোলনে। আমরা দেখিয়েছি, এই অডিওটা আজকে বাজানো হয়েছে এবং এই স্ক্রিপ্টটা আজকে পড়ে শোনানো হয়েছে ট্রাইব্যুনালে। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ অ্যামচেমের একটি প্রতিনিধি দল। সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। অ্যামচেম বাংলাদেশের পক্ষে সংগঠনটির সভাপতি ও মাস্টার কার্ডের ভাইস প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ কামালের নেতৃত্বে 8 সদস্যের একটি প্রতিনিধি দল সাক্ষাতে অংশ নেয়। অ্যামচেম প্রতিনিধিরা প্রধানমন্ত্রীকে জানান, প্রায় 2 মাস আগে সংগঠনটির নতুন কমিটি দায়িত্ব গ্রহণ করেছে। নতুন কমিটি বাংলাদেশে আরও মার্কিন বিনিয়োগ আকর্ষণ এবং দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদারের কাজ করছে। প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে বাংলাদেশে বিনিয়োগের অনুকূল পরিবেশ রয়েছে। আগ্রহী বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করতে সরকার প্রস্তুত। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেখা করেছেন বিশ্বের অন্যতম বৃহৎ ডিজিটাল পেমেন্ট নেটওয়ার্ক প্রতিষ্ঠান ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট স্টিফেন কার্পেন। সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন স্টিফেন কার্পেন। এ সময় তারা বাংলাদেশের ডিজিটাল কমার্সের গতি বাড়াতে, পেমেন্ট নিরাপত্তা আরও মজবুত করা এবং দেশের ডিজিটাল রূপান্তরে করণীয় নিয়ে আলাপ করেন। এর আগে 3 দিনের সফরে সোমবার বাংলাদেশে আসেন বিশ্বের অন্যতম বৃহৎ ডিজিটাল পেমেন্ট নেটওয়ার্ক প্রতিষ্ঠান ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট স্টিফেন কার্পেন। আগামী 12 আগস্ট পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবেন তিনি।
প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপাক্ষিক সফর ও ব্রিক্স সম্মেলনে অংশগ্রহণে আলাদা আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানিয়েছে ভারত। মঙ্গলবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে এ নিয়ে কথা বলেন। তিনি জানান, পৃথক দুই উপলক্ষে বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে পত্র পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর আমন্ত্রণ নিয়ে এক সাংবাদিক প্রশ্ন করার পর তিনি বলেন, সোমবার বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাই কমিশনার একটি বৈঠক হয়। ওই বৈঠকে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে কথা হয়েছে। শেখ হাসিনাকে ফেরাতে বাংলাদেশের অনুরোধ ভারত পর্যালোচনা করছে বলেও উল্লেখ করেন তিনি। We had earlier in February invited Prime Minister of Bangladesh to visit India, and subsequent to that we've also invited Prime Minister of Bangladesh to visit India for the BRICS Summit. On both these invitations I will give you an update as and when I have. নবায়নযোগ্য জ্বালানি সবার ক্রয় ক্ষমতার মধ্যে আনতে চায় সরকার, এই বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন, জ্বালানি খাতে বেসরকারি বিনিয়োগ আসার সুযোগ আছে। ঢাকা ক্লাবে ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশ FERB আয়োজিত সেমিনারে তিনি এসব কথা বলেন। সেমিনারে বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম আহমেদ বলেন, বিদ্যুৎ ও জ্বালানির ঘাটতি রয়েছে, এ বাস্তবতা অস্বীকার করার কোনো সুযোগ নেই। সংকটের তাৎক্ষণিক সমাধান না থাকলেও মানুষের কষ্ট কিভাবে কমানো যায় সরকার সে চেষ্টা করছে বলেও জানান তিনি। জনগণের আকাঙ্ক্ষা পূরণের জন্য আমরা প্রত্যাশা করছি, আমরা উদ্যোগ গ্রহণ করেছি যাতে করে আগামী 4.5 বছরে আমরা রিনিউয়েবল থেকে প্রায় 10,000 মেগাওয়াট বিদ্যুৎ আমরা উৎপাদন করতে পারি, সে ব্যাপারে আমরা প্রস্তুতি গ্রহণ করছি। পার্টিকুলারলি এনার্জি সেক্টরে আমাদের প্রাইভেটের ইনভেস্টমেন্ট আমাদের অত্যন্ত জরুরি। আমরা অনেক চেষ্টা তদবির করে আমরা এটাকে বন্ধ করতে পেরেছিলাম। তেলের তো অভাব হয়নি। যখন ফ্লোরিডা ড্রাই হয়ে গেছে তখন ঢাকা কিন্তু ড্রাই হয় নাই। তারপরেও এটা নিয়ে বিশাল লাইন, পরে দেখা গেল যে ব্ল্যাক মার্কেটিং শুরু হলো, পরে দেখা গেল যে অনলাইন ব্ল্যাক মার্কেটিং শুরু হলো। পদ্মা ব্যারেজ বাস্তবায়নে উদ্যোগ নেওয়া হয়েছে। দেশের স্বার্থ প্রাধান্য দিয়ে পানি চুক্তি করতে চায় সরকার, এমনটা জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী অ্যানি। দুপুরে রাজধানীর চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে এক সেমিনারে তিনি এসব কথা বলেন। পানি সম্পদ মন্ত্রী বলেন, পদ্মা ব্যারেজ প্রকল্পের সাথে দেশের 7 কোটি মানুষের ভাগ্য জড়িত। এছাড়া তিস্তা প্রকল্প সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। তিনি আরও বলেন, প্রকল্প বাস্তবায়নে দেশি বিদেশি বিশেষজ্ঞদের সহযোগিতা নেওয়া হচ্ছে। খুব শিগগিরই স্টাডি শেষ করে তিস্তা প্রকল্প সামনে আনা হবে। এ সময় স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেন, বিচ্ছিন্নভাবে নয়, সব মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগেই SDG অর্জন করতে হবে। উজান থেকে যে পানিটা আসছে সেই পানির স্পিরিটে আমাদের নদী ভাঙন এবং নদীর গতি প্রকৃতি প্রবাহ কোন দিক থেকে কোন দিক যাচ্ছে এটা আমাদের নিয়ন্ত্রণে এখন পর্যন্ত নাই। সব কিছুকে নিয়ন্ত্রণ করে স্টাডি কমপ্লিট করে খুব দৃশ্যমান আমরা আশা করছি খুব শীঘ্রই আমরা জাতির সামনে আমাদের এই প্রজেক্টটা আমরা হাজির করব। SSC পরীক্ষায় যে 312টি প্রতিষ্ঠান থেকে কেউ পাশ করেনি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। রাজধানীতে শিক্ষা সংস্কার বিষয়ক এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এই কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, GPA 5 না পেলে ভবিষ্যৎ শেষ হয়ে যায় না। ভঙ্গুর শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সরকার কাজ করছে। এমপিও শিক্ষকদের NTRCA সংক্রান্ত বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। এ বিষয়ে আলোচনা চলছে বলেও জানান শিক্ষামন্ত্রী। ড্রপ করেছে গত 19 বছরের মধ্যে সবচেয়ে বেশি ড্রপ করেছে। মানে আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, ড্রপ কি করানো যায়? জোর করে কি রেজাল্ট ফেল করানো যায়? জোর করে কি পাস করানো যায়? দিস ইজ এ রিয়েল স্টোরি, ফ্যাক্টস। আমাদের ছেলে মেয়েরা লেখাপড়া করছে, করবে, তারা অনেকেই ভালো করতে পারেনি। সেই দায়িত্ব কি আমি শুধু এই ছাত্রছাত্রীদের দেবো, না আমি নিজের কাজে নেব? ধরুন আমি যদি শিক্ষককে বলে দিতাম পার্সেন্টেজ বাড়িয়ে দেন, বা আমি যদি বোর্ডকে বলতাম আহা এবার পপুলার হতে হবে, তাহলে বোর্ডরা কি করতো? ইংরেজিতে 3 পয়েন্ট, অঙ্কে 3 পয়েন্ট, সিস্টেম অ্যানালাইসিসকে বলে দিত, সবচেয়ে অ্যাড হয়ে যেত, কেউ জানতোই না। দ্যাটস হাউ ইট ওয়াজ ফাংশনিং। তাহলে সত্যিকার অর্থে জব করে যদি রেট 70% হয়ে যেত, আমি কি জানতাম? Would I know what was the real data? আমার স্টুডেন্টরা কি করছে? আমাকে তো রিয়েল ডেটা জানতে হবে, তাদের স্ট্যান্ডার্ড জানতে হবে, তাদের কোয়ালিটি জানতে হবে, আমার ডিফেক্ট জানতে হবে, আমি কোন জায়গায় অ্যাড্রেস করবো এটা আমাকে জানতে হবে।
দেশের জনগণ আদিবাসী না হয়ে অধিবাসী হলে সব সমস্যার সমাধান হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, দেশের সকল নাগরিকের পরিচয় বাংলাদেশী। মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে বাংলাদেশের প্রেক্ষাপটে আদিবাসী পরিচয় অপ্রাসঙ্গিক শীর্ষক গোল টেবিল আলোচনায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, বাংলাদেশের প্রেক্ষাপটে আদিবাসী শব্দটি অপ্রাসঙ্গিক। সাদিয়া হাকমর রিপোর্ট। বাংলাদেশের প্রেক্ষাপটে আদিবাসী পরিচয় অপ্রাসঙ্গিক শীর্ষক এক গোলটেবিল আলোচনায় রাজনৈতিক, পেশাজীবী ও বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন। এতে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নারী, শিশু সহ পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মানুষরা কোটা সুবিধা পাচ্ছে। সমতা হলে কোটার দরকার হবে না, কারণ পাহাড় ও সমতলের সব নাগরিকের সমান অধিকার রক্ষায় সংবিধান স্বীকৃতি দিয়েছে। আমরা সবাই বাংলাদেশের অধিবাসী হব, আদিবাসী কেউ হব না। এখানে সব সিটিজেনের সমান রাইট এবং বাংলাদেশের সকল ধর্মীয়, সকল বর্ণের, সকল সংস্কৃতির, সকল ভাষাভাষীর সবাই আমরা বাংলাদেশের সিটিজেন এবং সিটিজেন হিসেবে কনস্টিটিউশনাল রাইট আমাদের সমান। এই পরিচয়ে আমরা থাকি। এদিকে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, দেশে যেহেতু কোনো অভিবাসী নেই, সেক্ষেত্রে আদিবাসী শব্দটি সম্পূর্ণ অপ্রাসঙ্গিক। অভিবাসী এবং আদিবাসীর কোনো বিরোধের প্রশ্ন অপ্রাসঙ্গিক। সেই দেশের জনমিতিতে আদিবাসী শব্দটাও অপ্রাসঙ্গিক। অনুষ্ঠানে এনসিপি প্রতিনিধিরা আদিবাসী না অধিবাসী সেই বিষয়ে তাদের মতামত তুলে ধরেন। আমরা আদিবাসী, উপজাতি, ক্ষুদ্র নৃগোষ্ঠী এই ভেদাভেদগুলোকে একপাশে রেখে আমরা বরং সবাইকে জাতি বলে সম্বোধন করতে চাই। সংস্কৃতি চর্চার স্বাধীনতা, তাদের যেই স্বাতন্ত্র্য রয়েছে, সেটা রক্ষার ক্ষেত্রেও আমাদের একটা আন্ডারস্ট্যান্ডিং নিজেদের মধ্যে থাকা প্রয়োজন। অনুষ্ঠানে আলোচকরা বলেন, পার্বত্য চট্টগ্রাম নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে, আর তা মোকাবেলা করতে সব রাজনৈতিক দলের এক হয়ে কাজ করতে হবে। পার্বত্য চট্টগ্রাম সমস্যার সমাধান একবারের জন্যই করতে হবে, বারবার এইটা যুদ্ধক্ষেত্রে পরিণত করা যাবে না। যারা পাহাড়ে, যারা সমতলে আমরা বসবাস করছি, আমাদের ভিতরে হয়তো ধর্ম এবং বর্ণের পার্থক্য থাকতে পারে, কিন্তু আমরা সবাই বাংলাদেশী। এইখানে গভীর ষড়যন্ত্রগুলোকে আমাদের যারা গবেষক তাদেরকেই তুলে আনতে হবে এবং সরকারের সঙ্গে একতাবদ্ধ হয়ে কাজ করতে হবে। সাদিয়া হক মৌ, মাই টিভি, ঢাকা। সবাইকে ধন্যবাদ। ইলিশের উৎপাদন বৃদ্ধিতে এরই মধ্যে নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন মৎস্য, প্রাণী সম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ। সচিবালয়ে বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত এভিয়ান ইনফ্লুয়েঞ্জা ও গোট পক্সের ভ্যাকসিন হস্তান্তর অনুষ্ঠান শেষে কথা জানান তিনি। মন্ত্রী বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সারা দেশে ইউনিয়ন পর্যায়ে মাটির পরীক্ষা শুরু করেছে সরকার। আগামী 4 মাসের মধ্যে দেশে সব মাটির পরীক্ষার প্রতিবেদন হাতে পাওয়া যাবে বলেও জানান মৎস্য, প্রাণী সম্পদ এবং কৃষিমন্ত্রী। দীর্ঘদিন মাটির যথাযথ চিকিৎসা না থাকায় ভারী ধাতুর উপস্থিতি দেখা দিয়েছে উল্লেখ করে ফসলে কীটনাশকের নিরাপদ ব্যবহার নিশ্চিত করতে একটি উচ্চ পর্যায়ের কমিটি কাজ করছে বলেও জানান কৃষিমন্ত্রী। ইলিশ মাছ স্রোতের এগেনিস্টে মুভ করে, এটাই তার তখনই তার স্বাদটুকু আসে। দুর্ভাগ্যজনক হলেও সত্য, দীর্ঘদিন ধরে আমাদের মূল যে নদীগুলিতে ইলিদের বিচরণ, ওগুলিতে ড্রেজিং এর অভাব হয়ে গেছে। আমরা সরকারের কাছে এরই মধ্যে আমরা প্রস্তাবনা দিয়েছি, এগুলি ড্রেজিং করে যেন ওয়াটার ফ্লোটাকে যেন আরো স্ট্রং, কারেন্টকে যেন আরো স্ট্রং করে।